আমরা দেখলাম যে আজকে এই ব্রিগেডে আসার পথে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূলের কয়েকটি জায়গায় টুকটাক ঘটনা ঘটেছে, যেমন গিরিশ পার্কে বেশ বড় ঘটনাই ঘটেছে, যেখানে শশী পাজার বাড়িতেই আক্রমণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং গন্ডগোল বেশ জোরদার গন্ডগোল সেটা দেখা গেল। কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, তুমি যখন জিজ্ঞেস করলে গিরিশ পার্কের ঘটনাটা, আমার দেখে যা মনে হচ্ছে সেটা দেখে বলি। আমি তো ঘটনাস্থলে ছিলাম না। যথারীতি সব পক্ষই নানা রকম অভিযোগ করেছে। আমার বা শুভাশিসের আমাদের তো এরকম ঘটনা বহু সামনে থেকে কভার করার অভিজ্ঞতা আছে। আমার কতগুলো জিনিস আমার ঠিক বলা হচ্ছে বলে, অভিযোগ করা হচ্ছে বলে মনে হয়। প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের দুপক্ষেই কিন্তু এটা সমান সমান ভাবে সত্যি। সেটা থেকে যেটা বেরিয়ে আসছে সেটা আমি বলতে চাইবো শেষে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অসহিষ্ণুতা। তৃণমূল কংগ্রেসের ছেলেরা বলছিল যে বাসে করে বিজেপি সমর্থকরা যাচ্ছিল, তারা নেমে ওইখানে রাস্তায় নেমে টিএমসি সমর্থক মহিলাদের গায়ে হাত দিয়েছে। এটা হতে পারে না। বাসে করে কেউ ব্রিগেডে যাচ্ছে, ব্রিগেডের পথে বাসটা যাচ্ছে, হঠাৎ করে বাসটা থামিয়ে রাস্তার ধারে টিএমসি হয়তো গো ব্যাক বলছে, তাদের মেয়েদের গায়ে হাত দিতে গেলে এটা হতে পারে না, এটা ঠিক হতে পারে। অন্যদিকে এটাও ঘটনা যে পুলিশ অফিসার একজন ওসির দেখলাম আঘাত লেগেছে, তার ঘাড়ে আঘাত লেগেছে, এটা আমরা ছবিতে দেখেছি যে যথেচ্ছ ইট ছোড়া হচ্ছিল। ইট যখন ছোটে তখন থেকে হাতে দলের পতাকা নিয়ে ছোড়ে না, কোন দলের বোঝা যায়। কিন্তু তখন ঘটনাটা যে ঘটছিল এটা বোঝা গেছে যে তৃণমূল কংগ্রেস ইট ছুটছিল, বিজেপি সমর্থকরা পাল্টা প্রতিবাদ করছিল, পুলিশ বিজেপি সমর্থকদের আটকানোর চেষ্টা করছিল। পুলিশ অফিসারের ঘাড়ে ইট লেগেছে, মানে পুলিশ অফিসারের পিছন দিকে ইট লেগেছে, পিছন থেকে ইটটা এসছে। উনি মুখে ফেস করেছিলেন বিজেপি সমর্থকদের দিক থেকে। মনে করার কারণ আছে যে পুলিশ অফিসারের পিঠে যে ইটটা লেগেছে সে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ছোট। শশী পাজার বাড়িটা এমন একটা জায়গায় যেটা আমরা সকলেই জানি, অজিত পাজার যেটা বাড়ি ছিল আর কি, ওটা হচ্ছে গিরিশ পার্কের ঠিক মোড়টাতে, মানে সেন্ট চিত্তরঞ্জন এভিনিউ এবং রাস্তা বিবেকানন্দ সরণি, বিবেকানন্দ রোড, এই দুটো সংযোগস্থলে মেট্রো রেলের ঠিক একদম ঠিক কোনার বাড়িটা, খুব প্রমিনেন্ট একটা বাড়ি, ওটা কারো ভুল হওয়ার কোনো কারণ নেই। ওই বাড়িটা থেকে কোনো আক্রমণ প্ররোচনা কিছু ছিল কিনা জানি না, কিন্তু বাড়িটা আক্রান্ত হয়েছিল নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ। সুতরাং এই যে জিনিসটা আটকানোর চেষ্টা হয়েছে, আটকানোর চেষ্টা যেটা প্রথম হয়েছে না, তৃণমূল কংগ্রেস যবে থেকে রাজনীতি করছে তবে থেকে তারা যে কোনো বিরোধী দল সভা সমাবেশ করলে তাদের আটকানোর চেষ্টা করে। তো তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল ছিল তখনও ঠিক একইভাবে বামফ্রন্ট সিপিএম তাদের আটকানোর চেষ্টা করতো, তাদের বাসগুলো তাদের যাতে ভাড়া করতে না পারে তার ব্যবস্থা সেভাবে চেষ্টা করা হতো। সুতরাং এই যে অসহিষ্ণুতার রাজনীতি, যে বিরোধী দলকে সভা করতে দেব না, এটা আরেকটা তার মানে কি বলবো, আরেকটা তার প্রকট লক্ষণ দেখা গেল। এবং যেহেতু সামনে ভোট আসছে এবং এবারে ভোটটা আমরা সবাই জানি যে অত্যন্ত উত্তেজনা প্রবণ হতে যাচ্ছে, অত্যন্ত সম্ভবত হিংসাত্মক হতে পারে, আমি বলবো, এটুকুই বলবো, কারণ হিংসা যাতে না হয় তার জন্য যথেষ্ট চেষ্টা করছেন নির্বাচন করছেন। কিন্তু যেহেতু প্রচুর উত্তেজনা রয়েছে, সেহেতু গিরিশ পার্কের ঘটনাটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ এবং আগামী দিনে এই ভোটে যে প্রবল সংঘর্ষ, প্রবল বিরোধিতা হবে, প্রবল কি বলবো সহিংস বিরোধিতা হবে রাজনৈতিক সমাবেশ করতে গেলে, এটা গিরিশ পার্কের ঘটনা থেকে বোঝা গিয়েছে। আরেকটা জিনিস আমি বুঝতে পেরেছি, সেটা যে বিজেপি এত বাস যখন ভাড়া করতে পেরেছে তখন এই কিছু কিছু জায়গায় অন্তত তৃণমূলের যেটা হোল্ড বলা হয়, তৃণমূলের যেটা দাপট আর কি, সেটা নিশ্চয়ই কিছুটা শিথিল হয়েছে, তাহলে এত বাস বিজেপি ভাড়া করতে পারা কথা নয়। আজকে অন্য রাজনৈতিক বা বিজেপি অর্থবল অবশ্যই আছে, কিন্তু অন্য কেউ হলে এতগুলো বাস ভাড়াই করবে। এটা হচ্ছে প্রাথমিকভাবে গিরিশ পার্কের ঘটনাটা সম্পর্কে তুমি যদি আমাকে বলতে বলো। আর শুভাশিস যে কথা বলছিল তার প্রশ্নটা নিয়ে বলবো যে এটা কিন্তু 21 সালের থেকে বিজেপির একেবারে সুপরিকল্পিত স্ট্র্যাটেজি বদল, যে মমতা ব্যানার্জির নাম করে এবং ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা হবে না। কারণ গতবার এটা করে বিজেপি, গতবার এবং তার লোকসভা নির্বাচন এটা করে বিজেপি একদম সুবিধা করতে পারে, বরঞ্চ বিধানসভাতে বিজেপির এখনকার যারা পরামর্শদাতা, যারা উপদেষ্টা, যাদের মাথা অনুযায়ী বিজেপির সমস্ত নির্ধারিত হয়, তাদের এ থেকে যে ইঙ্গিত এসেছে সেটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ নয়,
বিশেষ করে তিনি যেহেতু একজন মহিলা এবং বিজেপির প্রধান বক্তারা সকলেই পুরুষ, এবং তারা আগে এবং এবং নরেন্দ্র মোদীর মতো মানুষরা বাংলার বাইরে থেকে আসা পুরুষ, তারা পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে আগের বার যা যা কথা বলেছেন, যেভাবে বলেছেন, ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, দিদি শব্দটাকে যেভাবে টেনে টেনে বারবার বলা হয়েছে, সেটাতে বিজেপি শুধুমাত্র লাভ হয়নি, এটা হচ্ছে বিজেপি নিজেদেরই বিশ্লেষণ। সেই জন্য মমতা ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করে এই নির্মম সরকার তুমি যেটা বলছিলে, অজস্রবার প্রধানমন্ত্রী নির্মম শব্দটা বলেছেন, তাতে কিছুটা তো আমার মনে হয় মমতা শব্দটাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করা হয়ে যাচ্ছে, কেন বলেছেন জানি না। যাই হোক, এটা ইন্টারেস্টিং যে মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণের পথে তারা যাবেন না। আমি আপাতত নরেন্দ্র মোদী যা বলেছেন তাই নিয়েই বলছি, মানে শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী কি বলেছেন তা নিয়ে বলার কিছু নেই। মিঠুন চক্রবর্তী কয়েকটা মজার কথা বলেছেন এবং তার সম্পর্কে আমি একটু পরে বলছি। প্রধানমন্ত্রীর যেটা মূল বক্তব্য, যেটা সুভাষিস বললেন, বিজেপি এতদিন ধরে যা বলে আসছে তার বাইরে খুব কিছু নতুন কিছু বলেননি। অনেকগুলো প্রকল্পের কথা বলেছেন যেগুলো যদি বিজেপি আসে তাহলে তার সুবিধা পাবে। বিদ্যুৎ, জল, রাস্তা, বাড়ি, স্বাস্থ্য, এই 5টি ক্ষেত্রে তিনি নির্দিষ্ট করে উল্লেখ করেছেন, 5টি প্রকল্পের কথা বলছেন, জল জীবন মিশন, আয়ুষ্মান প্রকল্প, যেগুলো সুবিধা রাজ্যের মানুষ পাবে। এগুলোর অনেকগুলো ক্ষেত্রেই রাজ্যের কিছু বিকল্প প্রকল্প আছে, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা বদলে বাংলার বাড়ি, স্বাস্থ্যসাথী ইত্যাদি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুটো প্রকল্পের সুযোগই নেওয়া উচিত রাজ্যবাসীর স্বার্থে। এরকম অনেক রাজ্য নিয়ে থাকে, কিন্তু তাদের নিজস্ব প্রকল্প আছে আর কেন্দ্রের প্রকল্প, যেমন তামিলনাড়ু, যেমন কর্ণাটক। পশ্চিমবঙ্গ যে কারণেই হোক, পশ্চিমবঙ্গে রাজনৈতিক কি বলবো, রাজনৈতিক উত্তাপ এত বেশি, সবসময় যত প্রবল সংঘর্ষ, বিরোধিতার একটা আবহ থাকে, পশ্চিমবঙ্গ কখনো এই সুযোগটা নেয়নি। পশ্চিমবঙ্গবাসী তার ফলে মানে দুর্ভোগে পড়েন, তারা মানে সুবিধাটা পান না। যে কথা প্রধানমন্ত্রী বলেননি সেটা হচ্ছে যে এই প্রসঙ্গেই বলার আর কি, যে 100 দিনের কাজের প্রকল্প, ওটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগস্ট মাস থেকে প্রকল্প চালু করার কথা ছিল, কিন্তু এখনো কিন্তু সেটা কার্যকর করা হয়নি। প্রধানমন্ত্রী যে সুবিধাগুলোর কথা বলছেন সেই একটা খুব বড় ধরনের প্রকল্প, যাতে বহু মানুষ উপকৃত হতেন এবং হতে পারেন, তার থেকে কিন্তু রাজ্যবাসী বঞ্চিত হচ্ছে। সরকারের দিক থেকে দেখলে বঞ্চিত হওয়ার কারণ আছে, সরকারকে বঞ্চিত করার কারণ আছে। সরকার নির্দিষ্ট করে দুর্নীতি করেছে বলেই যেটা আটকে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন বিসিএস অফিসার যারা দুর্নীতির সঙ্গে জড়িত বলে একদম কেন্দ্রীয় তদন্তে প্রমাণ হয়েছে, প্রশাসনিক তদন্ত, রাজ্য সরকার তাদের শাস্তি দিতে চায় না, এই বিরোধের জায়গাটাতে আটকে আছে। অন্যদিক থেকে মানুষের দিক থেকে দেখতে গেলে তার জন্য তো মানুষ কি করবে? কিন্তু দুর্নীতিগ্রস্ত সরকারি অফিসার তারা প্রকল্পের টাকা তছরূপ সাহায্য করেছে শাসক দলকে, মানুষ কেন ভোট করবে? এটা মানুষের দিক থেকে এটা প্রশ্ন, ভোটে এইসব প্রশ্নের নিষ্পত্তি হবে।